So now if you look here, okay. So in last class we talked that we need to use some stream, okay, for IO, any kind of IO, there will be a stream class involved, right, as a middleman. তো তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখেছিলাম যে if your expected input is for x 123, so this is the binary of 123, so you expect these values to be stored in the bytes of x, but when you give input from keyboard you actually give the characters 1 2 3, so character 1 এর binary, character 2 binary, character 3 binary, so আপনার expected কন্টেন্ট হচ্ছে এইটা, কিন্তু আপনি ইনপুট দিয়েছেন এইটা, তাইলে সরাসরি এটা আমার মেমোরিতে রাখা যাচ্ছে না। সো আই নিড টু অ্যাকুমুলেট ইট ইন এ string class buffer, and then string class method will do the conversion. So that is why parseInt also does the same thing. So that is why we need to use a string. Okay, তো আমরা এটা কথা বলেছি অলরেডি in last class. যে এই যে সোর্স এবং ডেস্টিনেশন, ওকে, if it is an input there will be a source. Now source for whom? ডিফল্ট হচ্ছে মেমোরি। আপনি যখন আউটপুট করছেন, আউটপুট অপারেশন, so there is a destination. Now destination from whom? Again ডিফল্ট মেমোরি। তাহলে আমরা যখন বলছি যে ইনপুট বা আউটপুট, আমাকে চিন্তা করতে হবে ইন দ্য কনটেক্সট অফ মেমোরি, ইনপুট ফর মেমোরি, আউটপুট ফ্রম মেমোরি। তাহলে ফাইলে যখন রাইট করা হয় এটা ইনপুট না আউটপুট? হাউ বুঝায় বলেন? রাইট করতে গিয়ে আপনি স্টোর করতেছেন ফাইলে বা ডাটাবেজে, ফ্রম হোয়ার? না, কিবোর্ড থেকে তো সরাসরি ফাইলে যাবে না, স্ট্রিম থেকে, মানে মেমোরি থেকে। তাহলে মেমোরি থেকে আপনার কিবোর্ড থেকে যখন আপনি টাইপ করেন এটা তো কোনো না কোনো ভেরিয়েবলে রিসিভ হয়, তাই না, বা একটা র্যামে রিসিভ হয়, তারপরে আপনি ওটাকে ফাইলে বা ডাটাবেজে পাঠাবেন। তাহলে মেমোরি থেকে বের হয়ে যাচ্ছে ফাইলে, তাহলে এটা কি ইনপুট না আউটপুট? আউটপুট। আবার আপনি কিবোর্ড থেকে রিড না করে ফাইল থেকেও রিড করতে পারেন। তো রিড হইলে তখন সেটা ফাইল থেকে বের হয়ে মেমোরিতে ঢুকতেছে, তখন এটা ইনপুট। তাহলে রিডিং ফ্রম ফাইল ইজ অ্যাকচুয়ালি ইনপুট ফর মেমোরি, রাইটিং টু ফাইল ইজ অ্যান আউটপুট ফ্রম মেমোরি। তাহলে আমার র্যামের কন্টেন্ট আমি প্রিজার্ভ করে রাখতে চাই ফাইলে, তাহলে প্রিন্ট করে রাখলেও তো সেটা প্রিজার্ভেশন, তো প্রিন্টারেও পাঠাইলেও সেটা আউটপুট ফ্রম মেমোরি। তাহলে আমার ইনপুট ডিভাইস কি হতে পারে? মেমোরিকে মাথায় রেখেই আপনাকে চিন্তা করতে হবে যে এটা ইনপুট অপারেশন না আউটপুট অপারেশন, মেমোরির কনটেক্সট। এখন আপনি ভাবতে পারেন, এখানে কনফিউজড হয় অনেকে যে আমি তো ডাটাবেজে সেভ করে রাখতেছি, তাইলে তো এইটা আমার ইনপুট, এটা ইনপুট টু দ্য ডাটাবেস, বাট ইট ইজ আউটপুট ফ্রম মেমোরি। সো তার মানে ফর ফাইল রাইটিং ইটস অ্যান আউটপুট অপারেশন, ওকে, এন্ড ফাইল রিডিং। নাও হোয়াট ক্যান বি দ্য ইনপুট ডিভাইসেস? কতগুলো ইনপুট ডিভাইসের নাম বলেন তো, কিছু টিপিক্যাল সোর্স কিছু বলেন তো দেখি। তাহলে এক্সাম্পল অফ সোর্স, বলেন। কিবোর্ড, মাউস, তারপর বলেন। হ্যাঁ,
মাইক্রোফোন বা মাইক যেটা বলছেন, তারপর ওয়েবক্যাম কেন হবে না, তারপর কি স্ক্যানার, এটা বারকোড স্ক্যানার, কিউআর কোড স্ক্যানার, বা ওই যে ডকুমেন্ট স্ক্যানার, অল কাইন্ড অফ স্ক্যানার। সেন্সরস, বিভিন্ন ধরনের সেন্সর, কারে অনেক সেন্সর থাকে, সো কারের কম্পিউটার ওখান থেকে ডাটা রিড করে, তাই না? সো দ্যাট ইজ দ্য সোর্স অফ ইনপুট। আর কি হতে পারে? আসতেছি। এখন আউটপুটের ডেস্টিনেশনের কিছু এক্সাম্পল দেন দেখি। ওকে, মনিটর বা ডিসপ্লে, তারপর স্পিকার, প্রিন্টার, প্রজেক্টর, এটসেট্রা। তাহলে এগুলো বুঝতে পারছেন? আচ্ছা, both source and destination, এগুলো কারা? এগুলো হইতে পারে টাচ স্ক্রিন, এগুলো হইতে পারে ফাইল, ডাটাবেস, এগুলো হইতে পারে নেটওয়ার্ক, ওকে, প্যাকেটস, এটসেট্রা। ওকে, তো তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন এই বিভিন্ন ধরনের টেক্সট ফাইল, বাইনারি ফাইলের ডিফারেন্স আমরা বুঝতে পেরেছি। টেক্সট ফাইলে আমরা শুধু ক্যারেক্টার রাখি, বাইনারি ফাইলে অনেক কিছুই রাখতে পারি। So now we need to decide which stream class we have to use for reading and writing. এখন আমরা ফোকাস করতেছি ফাইল স্ট্রিম, ফাইল আইও, নট এনি আদার টাইপ অফ আইও। তাহলে ফাইল আইওর ক্ষেত্রে আমরা যদি র বাইট জেনারেট করতে চাই, রাইট বা রিড করতে চাই, তাহলে আমরা বাইট স্ট্রিম ইউজ করব। Now what is raw bytes? Raw byte means the byte themselves. A chunk of byte does not represent any data type. তা আমার যদি এতগুলো বাইট থাকে, আমি যদি বলি এই প্রথম 4 বাইট একটা ইন্টিজার, তাই না? তাহলে ওই 1 মেগাবাইট ফাইল সাইজ, তার 1 মিলিয়ন বাইটস, এর মধ্যে 4 বাইট একটা ইন্টিজার। কিন্তু আমি যদি বলতে না পারি এই 4 বাইট অমুক, সেই 10 বাইট তমুক, তার মানে স্পেসিফিক্যালি ইন্ডিভিজুয়ালি বাইটগুলো ওদের আইডেন্টিটি নাই, যে 4 বাইট হলে এটা, 10 বাইট হলে এটা, বাট দে আর র বাইটস কালেকটিভলি অফ সামথিং। তো যেমন আপনার ইমেজ ফাইল, পিক্সেল বাইটস। সো ইফ ইউ ওয়ান্ট টু, আপনার অ্যাপে যদি এরকম থাকে, অনেকের অ্যাপে ওই যে 99 কন্ট্রোল সেন্টারের অপশন আছে না? আছে কারো প্রজেক্টে? বা ধরেন আপনার অ্যাপটা হচ্ছে একটা এডুটেইনমেন্ট অ্যাপ, তাহলে এখানে আপনি বাচ্চাদের ড্রয়িং করতে দেন, ওকে, তাহলে এফএক্সএমএল এ কিন্তু ড্রয়িং করারও ব্যবস্থা আছে, যদিও ওটা আমরা দেখছি না, বাট ইট ইজ দেয়ার। তো তাইলে আপনি ওখানে একটা ড্রয়িং করার পরে যখন এটা সেভ করবেন, ফাইলে একটা ইমেজ সেভ হবে। তো ইমেজের যে বাইট, সেগুলো র বাইটস। তাহলে আপনি যখন একটা ইমেজ ক্রিয়েট করবেন, একটা অডিও বা ভিডিও ক্রিয়েট করবেন, বা একটা পিডিএফ ক্রিয়েট করবেন, তখন আমরা এই রাইটিং এর জন্য ফাইল আউটপুট স্ট্রিম ইউজ করব, আবার রিডিং এর জন্য ফাইল ইনপুট স্ট্রিম ইউজ করব। যদি আমার টেক্সট ফাইল থাকে,
তাহলে রাইটিং এর জন্য ফাইল রাইটার ইউজ করব। ওকে, রিডিং এর জন্য ফাইল রিডার অথবা স্ক্যানারও ইউজ করতে পারি। সেক্ষেত্রে স্ক্যানারের সোর্স হবে system.in, না হয়ে ফাইলটা হবে তখন স্ক্যানারের সোর্স, কারণ আমি ফাইল থেকে রিড করতে চাই। তাহলে স্ক্যানার হচ্ছে একটা টুল, ওখানে যদি আমি একটা সোর্স দিয়ে দিই, সে সেই সোর্স থেকে রিড করতে পারবে। তো কিবোর্ড থেকে যদি রিড করতে চাই স্ক্যানার দিয়ে, তাহলে system.in হবে স্ক্যানারের কনস্ট্রাক্টরের প্যারামিটার। আর যদি আমি ফাইল থেকে রিড করতে চাই, তাহলে ফাইলটা হবে, অথবা আমি সরাসরি স্ট্রিং ইউজ করতে পারি ফাইল রিডার। তো ক্যারেক্টার অর্থাৎ if I want to create text file. Now if my file contains raw data, data types, known data types includes primitives, wrappers, string. ওকে, এই ধরনের কন্টেন্ট যদি থাকে আমি ডাটা স্ট্রিম ইউজ করতে পারি। বাট আওয়ার কেস দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রিমস, কারণ আমরা অবজেক্ট সরাসরি বাইটে কনভার্ট করে রাইট করে ফেলবো। সো ফর রাইটিং অবজেক্ট উইল ইউজ অবজেক্ট আউটপুট স্ট্রিম, ফর রিডিং অবজেক্ট। তাহলে দেখেন নামের মধ্যে ইনপুট আছে, ইনপুট ফর মেমোরি, আউটপুট ফ্রম মেমোরি টু ফাইল। ওকে, এনি কোশ্চেন সো ফার? জি, কথা বলেন। সো এখন তাইলে আমরা সরাসরি ফাইল রাইটিং এ চলে যাব। তো আগে আমরা একটা সিম্পল এয়ারলাইন্স অপারেশনে যদি থাকি, আমরা এয়ারক্রাফট একটা ক্লাস ছিল না আমাদের? এয়ারলাইন সেকশন কত আপনাদের? এইটা না? নন ইউজার আমরা দেখতে পাচ্ছি এয়ারক্রাফট নামে একটা ক্লাস। তাইলে এটাকে যদি আমরা এখন ফিল্ড দিতে চাই, কি কি দেওয়া যেতে পারে? প্রাইভেট এয়ারক্রাফটের তো নেম হয় না, রেজিস্ট্রেশন নাম্বার হয়, তারপরে একটা নাম থাকে, অবশ্য কল সাইন থাকে, মডেল থাকবে। হ্যাঁ, তাইলে প্রাইভেট স্ট্রিং, মডেলগুলো স্ট্রিং হয়। ওকে, স্ট্রিং মডেল। তারপরে তো মডেল কিন্তু চেঞ্জ করা যাবে না, এটা ফাইনাল। ওকে, তারপরে আপনি আপাতত অল্প কিছুই রাখি, রেজিস্ট্রেশন নাম্বার। বলতেছে might not have been initialized, ওই যে ফাইনাল বলতেছে যে ওই যে কনস্ট্রাক্টরে দিলে এটা চলে যাবে, কারণ ফাইনাল ফিল্ডে তো একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে। হয় আপনি এখানে ইকুয়াল টু দিয়ে দিবেন, অথবা আপনাকে কনস্ট্রাক্টরে দিতে হবে, কারণ ওটার ইনিশিয়াল ভ্যালু ক্যানট বি চেঞ্জড। তো আমরা কনস্ট্রাক্টরে যেহেতু দিব, এখানে জিরো দিয়ে তো লাভ নাই, মডেল ইজ নট জিরো, মডেল ইজ টিবিএ দিয়ে লাভ কি আমার, তাই না? আমি তো কনস্ট্রাক্টরে দিবই। তো যেহেতু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে ভ্যালু দেওয়াই লাগবে, সেখানে না দিলেও অসুবিধা নাই। আর দিতে চাইলে আপনি টিবিএ দিয়ে রাখতে পারেন। এরপরে প্রাইভেট ইন্ট লেটস সে রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, এটাও ফাইনাল, এটাও চেঞ্জেবল না। আচ্ছা, সিট ক্যাপাসিটি, এটা চেঞ্জেবল, কারণ এয়ারক্রাফটের কনফিগারেশন চেঞ্জ করতে পারে। ঠিক আছে, হয়তো একটা হোয়াইট বডি এয়ারক্রাফট, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি সবই আছে, কিন্তু বিমানটা অনেক পুরান হয়ে গেছে, এখন এই পুরান বিমানে ফার্স্ট ক্লাস চালাইলে কোম্পানির বদনাম হবে। তো ফার্স্ট ক্লাস সিট উঠাই ফেললো, করে ইকোনমি সিট বাড়াই দিল, হ্যাঁ, বা বিজনেস ক্লাসে সিট বাড়াই দিল। তো এগুলো করে ওরা। বা একটা কোম্পানি যখন বিমান বিক্রি করে, আরেকটা কোম্পানি কিনে সিট কনফিগারেশন চেঞ্জ করে ফেলে। এবং অনেক পৃথিবীর
মেজরিটি বিমানের মালিক কে জানেন? কোন এয়ারলাইন্স? Which airlines has maximum number of aircraft? লিজিং কোম্পানি। পৃথিবীর যত এয়ারলাইন্স আছে, হ্যাঁ, সব বিমানই তাদের নিজেদের না, অল্প কয়েকটা বাদ দিলে। তো সারা পৃথিবীর সব দেশেই তো এয়ারলাইন্স আছে, তাই না? এই যে ইউএস বাংলারও তো এয়ারলাইন্স আছে না? বিমান আছে না? তো এই বিমান কি ইউএস বাংলা কিনছে মনে করেন? সব অনেক বিমান এদের লিজ নেওয়া। তাইলে ওই যে কার রেন্ট কোম্পানি আছে না, আপনি মাইক্রোবাস ভাড়া করতে পারেন সারাদিনের জন্য, তো ওই রকম আপনার লিজিং কোম্পানি প্লেন ভাড়া দেয় এয়ারলাইন্স গুলোর কাছে। তো যখন যে এয়ারলাইন্স কে ভাড়া দেয় তার নামে পেইন্ট করে দেয়। ওকে, সো 2 বছর 3 বছর 4 বছর এরকম বিভিন্ন টার্মে লিজিং কন্ট্রাক্ট গুলো হয়। তো লিজিং কোম্পানি হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেনস। ওকে, তো রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করা যাবে না, তো ধরেন নাম্বার অফ সিটস। ওকে, প্রাইভেট ইন নাম্বার অফ সিট। আরো অনেক ফিল্ড থাকবে এখানে। ওকে, যেমন এয়ারক্রাফট টাইপ, তো মডেল থেকে আপনি বুঝতে পারবেন এয়ারক্রাফট টাইপ, তো এটা থাকলেই চলে আপাতত। প্রাইস দিতে পারেন। ওকে, প্রাইস ইন মিলিয়ন। আপনাদের মিট কয়টা, এই কি বলে কুইজ কয়টায়? ওকে, এটুকুই থাক। হ্যাঁ, এখন আমি কনস্ট্রাক্টর জেনারেট করব। ফাইনাল দুটো সে সিলেক্ট করেই দিছে যে বাধ্যতামূলক। ডান, গেটার সেটার। ফাইনাল সেটার হবে না, শুধু গেটার হবে। আমি যদি সবগুলো সিলেক্ট করিও আমার 4টা গেটার হবে, 2টা সেটার হবে। ওকে, and then 2 string. ওকে, এই হলো আমার এয়ারক্রাফট। এখন আমি এটাকে ফাইলে রাইট করতে চাই। ওকে, সো তাহলে যেহেতু আজকে সময় নাই, এফএক্সএমএল ডিজাইনে না গিয়ে আমি স্টার্ট মেথডে বা মেইন মেথডে কাজটা করে ফেলি। ওকে, তাহলে আমার ডিজাইনের ওই কন্ট্রোলার এগুলো করতে হবে না। ওকে, আচ্ছা, তো আমরা এটা নেক্সট ক্লাসে করবো হয়তোবা। তো এখন আমার অ্যাপ্লিকেশন ক্লাসটা কোথায় আছে? হ্যালো অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে এখানে গিয়ে ধর মেইনেই যদি করি এয়ারক্রাফট এ ইকুয়াল টু নিউ, তা আমার কিন্তু এখানে কি বলে ডিফল্ট কনস্ট্রাক্টর নাই, কাজে ডিফল্ট কনস্ট্রাক্টর এরর দিবে। কারণ ফাইনাল ফিল্ডে ডিফল্ট কনস্ট্রাক্টর যদি ডিফল্ট ভ্যালু 0টি দিয়ে দিই, ওটা তো আর চেঞ্জ করা যাবে না, তাহলে এটা ইলজিক্যাল। এই জন্য আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর রাখি নাই। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে ভ্যালু দিতে হবে। তাহলে আমার কনস্ট্রাক্টরের ভ্যালু কি আছে? সিকোয়েন্স, প্রথমে মডেল, রেজিস্ট্রেশন নাম্বার, নাম্বার অফ সিট, প্রাইস ইন মিলিয়ন। তাহলে মডেল, তো মডেল আমি বললাম এয়ারবাস A320 নিও। ওকে, তারপরে কি ছিল? নাম্বার অফ সিটস নাকি? হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ইন্টিজার, নাম্বার অফ সিটস
তিনটা ইন্টিজার, ওকে। প্রাইস, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার ধরেন 1 2 3 4 5 6 7 8, নাম্বার অফ সিটস লেটস সে 340, 320 নিয়ে হইলে এটা 200 কম হবে, লেটস সে 180। আর প্রাইস মনে করেন মিলিয়নে বলা হচ্ছে, লেটস সে $45 মিলিয়ন। ওকে, তাহলে এই হচ্ছে আমার একটা এয়ারক্রাফট A1। এখন আমি এটাকে ফাইলে রাইট করতে চাই। ওকে, তো ফাইলে রাইট করতে চাইলে তো আমার ট্রাই ক্যাচ লাগবে, ফাইল হ্যান্ডলিং, তাই না? সো ট্রাই ক্যাচ হ্যান্ডলিং কোড। ওকে, এখন প্রশ্ন হলো যে এটাকে যে আমি রাইট করব, কি ধরনের ফাইল আমি ক্রিয়েট করতে চাই, টেক্সট ফাইল না বাইনারি ফাইল? হোয়াট টাইপ অফ ফাইল ইট শুড বি? কেন টেক্সট ফাইল? আপনার অবজেক্ট কি টেক্সট? আপনার অবজেক্ট কি সিরিজ অফ ক্যারেক্টার? নো। তাহলে আমরা বাইনারি ফাইল ক্রিয়েট করব, কিন্তু আজকে সময় নাই, এই জন্য আজকে আমি টেক্সট ফাইলে আপনাদের দেখাবো, আর 8 মিনিট আছে, তাই না? টেক্সট ফাইল যদি রাইট করতে চাই, হুইচ স্ট্রিম উই হ্যাভ টু ইউজ? এই যেখানে 8টা স্ট্রিম নিয়ে আমরা কথা বললাম, টেক্সট ফাইল রাইট করতে চাই, তাহলে কোন স্ট্রিম ইউজ করতে হবে? কোন স্ট্রিম ক্লাসটা? এই সবুজ কালারের গুলো হচ্ছে ক্লাসের নেম, যেমন প্রিন্ট বা প্রিন্ট লাইন, এইটা কোন ক্লাসের মেথড? প্রিন্ট স্ট্রিম ক্লাসের মেথড। তো এটা তো কনসোল আউটপুটের জন্য, আর ফাইল আউটপুটের জন্য, ইনপুটের জন্য এই 8টা ক্লাস। তাহলে কোন স্ট্রিম ক্লাসটা আমরা ইউজ করব টেক্সট ফাইল রাইট করার জন্য? হ্যাঁ, দেখেন, ফাইল রাইটার। গুড, ফাইল রাইটার, কারণ এটা ক্যারেক্টার স্ট্রিম ফর টেক্সট ফাইল। তাইলে আমরা ফাইল রাইটার একটা নিতে হবে। তাইলে ফাইল রাইটার, লেটস সে FW equal to new ফাইল রাইটার। এখন ফাইল রাইটারের কনস্ট্রাক্টর আমি বলে দিব ফাইলের নাম। ওকে, আপাতত এইভাবে বলে দিচ্ছি, পরে আমরা আরো এফিশিয়েন্ট ওয়ে দেখবো যে হাউ টু প্রোভাইড দ্য ফাইল নেম। এখন আমরা হার্ড কোড করে দিচ্ছি, যেহেতু আজকে সময় নাই। তাইলে লেটস সে এয়ারক্রাফট .txt, যেহেতু টেক্সট ফাইল, কিন্তু আসলে এটা আমাদের বাইনারি ফাইল হওয়া উচিত, এটা আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে, সানডেতে। তাই এটা ইম্পোর্ট করতে হবে, এটা ইম্পোর্ট হবে java.io প্যাকেজ থেকে। ওকে, তাহলে যে ইম্পোর্টেড, ওকে, এই যে, ঠিক আছে, ওকে। এখন আমার কাজ হলো, এই যে কনস্ট্রাক্টরে আমি যখন ফাইলের নামটা দিয়ে দিলাম, ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো দা স্ট্রিমটার নাম কি? এখানে কনসোলে যে আপনি স্ট্রিমটা ইউজ করেন কনসোল আউটপুটের জন্য, এটার নাম কি? না, সিস্টেম তো ক্লাসের নাম, কিন্তু আপনার প্রিন্ট মেথডের ক্লায়েন্ট কে? প্রিন্ট তো স্ট্রিম ক্লাসের মেথড, প্রিন্ট বা প্রিন্ট লাইন। তাহলে কোন অবজেক্টের যে নাম সেটা কি? out.println, তাই না? তাহলে আউট তো একটা ছোট হাতেরও, তার মানে ওটা একটা অবজেক্টের নাম। তাহলে আপনার ওই প্রিন্ট স্ট্রিম ক্লাসের অবজেক্টের নাম হচ্ছে আউট। তাহলে আপনি বলেন না out.print। এখন আপনি বলতে পারেন তাহলে আগে সিস্টেম ডট কেন? কারণ আউটটা ইন্ডিপেন্ডেন্ট অবজেক্ট না, ওটা সিস্টেম ক্লাসের ফিল্ড হিসাবে আছে, ওই জন্য এটা লিখে যদি ক্লারিফিকেশন চান নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন যে কেন আউটের আগে সিস্টেম ডট ছাড়া আউট ইউজ করলে কি অসুবিধা। হ্যাঁ, নেক্সট ক্লাসে বলবো। মনে করায় না দিলে কিন্তু আমি ভুলে যাবো, আমাকে মনে করে দিতে হবে। লিখছেন সামন?
ওকে, তা এখন তাহলে আপনি ওখানে কি করেন, আউট ডট প্রিন্ট, তো এখানে হবে, এখানে অবজেক্টের নাম কি, fw ডট, এটা তো প্রিন্ট করবেন না, রাইট করবেন, রাইট। তাহলে আউট ডট প্রিন্টে আপনি কি পাঠান, একটা স্ট্রিং বা ইন্টিজার পাঠান, এখানে আপনিও একটা স্ট্রিং পাঠাবেন। তো তাহলে আমরা এখানে যেটা করব যে আউট fw ডট রাইট, এটা তো টেক্সট ফাইল, তাহলে আমি একটা টেক্সট পাঠাইতে হবে, তাইলে a1 ডট টু টু স্ট্রিং। তা আমার লেখা যখন শেষ, এখন আমি দুইটাও লিখতে পারি। ওকে, a1 a2 Boeing 737 Max, আর এখন আপনি আসলে কিভাবে চান রাইট করতে, ডু ইউ ওয়ান্ট টু স্টোর দ্য প্রম্পট ইন দ্য ফাইল, টু স্ট্রিং তো আমাকে প্রম্পট সহ দিবে, তো প্রম্পটটা ইম্পর্টেন্ট আমি যদি ইউজারকে দেখাইতে চাই, কিন্তু ফাইলে যখন আমি স্টোর করব, এটা তো আমার স্টোরেজ, এইখানে প্রম্পট স্টোর, প্রম্পট তো আমার কোনো ডাটা না, ওয়াই শুড আই স্টোর প্রম্পট, বুঝেন নাই, বুঝছেন না বুঝেন নাই, কথা বলেন, না বুঝলে বলেন যে বুঝি নাই। হুম, বুঝতে পারছেন, কি বুঝতে পারছেন? না না, আমি যে fw রাইটে এই টু স্ট্রিংটাকে পাঠাই দিচ্ছি রাইট করার জন্য, কি রাইট হবে ফাইলে, এই পুরোটাই রাইট হবে, এই পুরোটাই রাইট হবে, তাই না? এখন আমার ডাটা কি এখানে, দ্য ভ্যালু অফ দ্য মডেল এয়ারবাস A320 নিও, এই মডেল ইকুয়াল টু, এটা কি আমার ডাটা, এটা তো প্রম্পট, রেজিস্ট্রেশন নাম্বার ইকুয়াল টু, এটা তো প্রম্পট, তো ভিজুয়ালি যখন দেখাবো তখন এটা দরকার, কিন্তু আমি ফাইলে কেন প্রম্পট স্টোর করব, এটা তো ওয়েস্টেজ অফ স্পেস, আমার শুধু রিয়েল ডাটাগুলো, ফিল্ডের ভ্যালুগুলো স্টোর করলেই হয়, তাই না? সো হোয়াট ক্যান আই ডু, আই ক্যান ওভারলোড দ্য টু স্ট্রিং, যে তাইলে আপনি শুধু টু স্ট্রিং কল করলে এই প্রম্পট সহ স্ট্রিং দিবে, কিন্তু ফাইলে যেহেতু আমি রাইট করতে চাই উইদাউট প্রম্পট, তাহলে আমার আরেকটা টু স্ট্রিং দরকার। এখন এটা তো অ্যালাউড না, যেহেতু ওভারলোডিং ভায়োলেট হচ্ছে, তাহলে আমি এখানে একটা প্যারামিটার দিয়ে দিই। ওকে, সো লেটস সে স্ট্রিং str, তাহলে এখন আপনি এখানে রিটার্ন করবেন কি, শুধু আপনার ভ্যালুগুলা। এখন ভ্যালুগুলা যখন ফাইলে রাইট করে ফেলবেন পাশাপাশি, তো ভ্যালুগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য একটা কমা অ্যাটলিস্ট রাখতে পারেন, তাহলে প্লাস কমা প্লাস রেজিস্ট্রেশন নাম্বার প্লাস কমা প্লাস নাম্বার অফ সিটস, বুঝতেছেন না বুঝতেছেন না, কমা প্লাস ফাইনালি আপনি একটা স্ল্যাশ এন দিয়ে দেন, শেষ। এইটা হচ্ছে আমার টু স্ট্রিং, যদি প্যারামিটার একটা স্ট্রিং থাকে, তাহলে আমরা কি ফাইলে এইটা এটা রাইট করতে চাই নাকি এটা রাইট করতে চাই?
এটা মেক সেন্স করে না? কোনটা মেক সেন্স করে? ডিসপ্লে করার সময় আমি এটা ইউজ করব প্রম্পট সহ, কিন্তু আমার স্টোরেজে কেন আমি প্রম্পট রাখবো, শুধু ভ্যালু রাখবো? তাইলে আমার এখানে এই টুইস্টিংটা ইউজ করতে হবে। তাহলে একটা স্ট্রিং দিতে হবে, আপনি ইন্টিজারও দিতে পারতেন, মানে এটার সাথে ডিফারেন্স হইতে হবে প্যারামিটার লিস্ট। তা আমরা একটা স্ট্রিং দিয়েছি। তাহলে এখন আমি এখানে কোন স্ট্রিংটা কল করব? এখানে আমি এখন একটা স্ট্রিং দিয়ে দিব, যে কোনো কিছুই দিতে পারি, যে ধরেন উইদাউট প্রম্পট। এটার কোনো ইউজ নাই, এটা শুধু ওভারলোডিংটাকে সাকসেসফুল করার জন্য। তাইলে এখন A1 এর স্ট্রিং রিটার্ন করবে, ওই জাস্ট ভ্যালুগুলো কমা দিয়ে দিয়ে স্ল্যাশ এন সহ ওইটাই রাইট হয়ে যাবে। আমি এটা আমার এখন যতগুলো দরকার আমি রাইট করে ফেলতে পারি। তাহলে এখানে A2 হবে, A1 ডট এন্ড A2 ডট। আমার রাইটিং যখন শেষ তখন আমার স্ট্রিমটা ক্লোজ করে দিতে হবে। তাহলে fw ডট ক্লোজ। তাহলে ফাইলটা আবার রিলিজ হয়ে যাবে, so that another stream can open that file afterwards. তাহলে এই হচ্ছে আমার টেক্সট ফাইলের একদম সিম্পলিস্টিক ফর্ম। আজকে সময় নাই বলে আমি ইচ্ছা করেই এটা দিয়ে করলাম, কিন্তু আলটিমেটলি আমার A1 A2 তো টেক্সট না, তা কাজে আমি আসলে এদেরকে টেক্সট ফাইলে রাখবো না, বাইনারি ফাইলে রাখবো। সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে এটা এখন রান করি। যাচ্ছেন কেন? কুইজ হবে এখন, আসেন, এখনই কুইজ হবে। আচ্ছা, আমার কিন্তু যেহেতু এটা মেইনে দিছি, এটা অটোমেটিক এক্সিকিউট হয়ে গেছে। মেইনে তো মেইন মেথডে রাখা আছে, তো এটা মেইন মেথড দিয়েই আমার প্রোগ্রাম শুরু হয়। কাজে এটা কিছু কল টল করতে হবে না, এটা অলরেডি হয়ে গেছে। যে হয়ে যে গেছে সেটা যদি আমরা দেখতে চাই, প্রজেক্ট ফোল্ডারে ঢুকতে হবে, এয়ারলাইন্স অপারেশন সেকশন 3। এই যে দেখেন এয়ারক্রাফট ডট টেক্সট তৈরি হয়ে গেছে, এই যে তার কন্টেন্ট। এটা তো আমার ডাটা স্টোরেজ, এখানে প্রম্পট রাখবো কেন? বাট আসলে আমরা এটা করব না। এটা আপনি প্রজেক্টে করলে কিন্তু মার্কস পাবেন না, আপনাকে বাইনারি ফাইল ইউজ করতে হবে। তাহলে টেক্সট ফাইল আপনি আপনার 95% ফাইলই বাইনারি ফাইল। আপনার ক্লাস ডায়াগ্রামে 25টা ক্লাস আছে, 25টা বাইনারি ফাইল। স্টুডেন্ট ডট বিন, প্রোডাক্ট ডট বিন, ওকে, বরোড বুক ডট বিন। তাহলে আপনার যতগুলো ক্লাস ডায়াগ্রামে আছে এগুলোর জন্য আপনি একটা করে বাইনারি ফাইল বানাবেন। এইভাবে আমরা টেক্সট ফাইলে রাখবো না, কিন্তু টেক্সট ফাইল কিভাবে ক্রিয়েট হয় সেটা দেখানোর জন্য এটা করলাম। ঠিক আছে? তাহলে আপনার প্রজেক্টে টেক্সট ফাইল থাকতে পারে কোনগুলো? যে কোম্পানি, অ্যাবাউট কোম্পানি, ওকে, যেগুলো অ্যাপ্লিকেশন ডাটা না, ডে টু ডে অ্যাক্টিভিটি থেকে প্রডিউস হচ্ছে না, ডেসক্রিপটিভ ইনফরমেশন, ফ্যাক্ট, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস, ইউজার ম্যানুয়াল, ইনস্টলেশন গাইড, হাবিজাবি, এই ধরনের কন্টেন্ট আপনি টেক্সট ফাইলে রাখতে পারেন। কিন্তু আপনার পিডিএফ, অবজেক্ট, অডিও, ভিডিও, এগুলো বাইনারি ফাইলেই রাখতে হবে। তো সো আমাদের জন্য অবজেক্ট ইনপুট স্ট্রিম এবং অবজেক্ট আউটপুট স্ট্রিমটা ইম্পর্টেন্ট, যে হাউ দ্যাট ওয়ার্কস। তা আমরা ফাইল রাইটারটা দেখলাম আজকে, যেহেতু সময় নাই বলে, ওকে। তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম। এনি কোশ্চেন বিফোর আই ক্লোজ? আচ্ছা, কুইজের অ্যাটেন্ডেন্স শিটটা সাইন করে পাস করেন ফার্স্ট। কারো কোনো প্রশ্ন আছে? ফাইল যে ক্রিয়েট হয়ে গেল আমরা দেখতে পেলাম, এই যে ফাইল ক্রিয়েট হয়ে গেছে। কোশ্চেন? তাহলে এখন 3 জন করে বসেন, 4 জন বসা যাবে না। যাদের ল্যাপটপ আছে পিছনে যান, বা 4 জন করে বসা যাবে না, 3 জন করে বসতে হবে। পিছনের রোতে পিসি কাজ করে না, তো যাদের ল্যাপটপ আছে 2-1 জন পিছনে চলে যান, 3 জন করে বসেন।